নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার বাগান পরিচর্যার খুঁটিনাটি কিছু তথ্য তুলে ধরব, আর সাথে একটা রেসিপিও আছে বেশ সুস্বাদু। তো আমি বাগান চাষ খুব একটা ভালো করতে পারি না, কিন্তু ওই যে ঠাকুরদাদা ঠাকুমা, তারপরে বাড়িতে শ্বশুরমশাইয়ের কাছ থেকে যে জিনিসগুলো আমি শিখে আসি, আর টুকটাক চাষ করি। আমি খুব একটা ভালো যে চাষবাস করতে পারি তাও না, তো সেগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এই যে জড়ানো পেঁচানো, এই যে বিশাল আকৃতির এই গাছটা কী গাছ কেউ বলতে পারবে? এটা আমি বলে দিচ্ছি, দাঁড়ান। এটা যুক্তি ফুল গাছ। এই গাছটা ভীষণ বড়, এত বড় যুক্তি ফুল খুব একটা কারোর বাড়িতে দেখা যায় না। আর এই গাছটা আমার হাতেও লাগানো নয়, এটা আমাদেরই গাছ। এখন যে বাড়িটা এখন আমাদের, সেটা আগে একটা কাকুদের বাড়ি ছিল। ওনারা এখান থেকে চলে গেছেন বিক্রি করে দিয়ে, তো ওই কাকুরই গাছ লাগানো এটা ছিল। তো ওই কারণেই এতটা বড় হয়েছে। আমরা আসার পরে তো এত বড় গাছ লাগানো সম্ভব নয়। আর দেখুন, পান পাতার মতো দেখতে এই গাছগুলো। আমি জানি অনেকেই চেনেন যুক্তি ফুল বা যুক্তি ফুল গাছ, তো সেই জন্য দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমি সকালবেলা একটু উনুনে ভাত বসিয়ে দিয়েছি, তো আপনাদের সাথে গাছ দেখাতে গিয়ে আমার ভাতটা উঠেছে আর কি। তো উনুনের পাশটা নোংরা হয়ে গেছে ফ্যান পড়ে, তো একটু ঠিক করে দিয়ে আমি যে জিনিসটা আপনাদের শেয়ার করব সেটার কাছে নিয়ে যাচ্ছি, দাঁড়ান। আমি আগে জানতাম না যে লাউ গাছে কেন ফল হয় না। আমি ভাবতাম আমি একটা লাউ গাছ পুঁতলে সেটা দেখি একটা বা দুটো ফল হয়েই ব্যাস, ডাঁটা পাতাই খাই। কিন্তু ঠাকুরদাদার কাছ থেকে আমি শুনলাম যে উনি এই লাউ গাছটাকে সঠিকভাবে কাটিং করেন, সেজন্য ওনার গাছে এত ভালো ফল হয়। তো ওনার থেকেই আমি শিখেছি, যেই একটা 8-9টা পাতা হবে তখন নাকি ওর মাথাটা একটু কেটে দিতে হবে। এই যে দেখুন, আমি কেটে নিয়েছি। তো আমার লাউ গাছে এখন 7-8টা পাতা হয়েছে, তো এখন মনে হয় কাটার উপযুক্ত একটা সময় এসছে। এবার অনেকে 10-12 পাতা হলেও কাটে, কিন্তু আমার গাছটা পাতা কম, মানে ওর লম্বা ভাবটা বেশি হয়েছে আর কি। ওই জন্য এখনই কেটে দিচ্ছি, একটু সাইড দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি। এজন্য ঠাকুরদাদা বলেছে যে যদি লাউ গাছের এভাবে কাটিং করা হয় তাহলে স্ত্রী ফুল ফোটার সম্ভাবনা বেশি থাকে। তো এটা থেকে এই প্রথম আমি কাটলাম। এর ছাড়াও যখন ডালপালা ছাড়বে তখনও আবার কাটিং করতে হবে, তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব, আর তখন আমি বলে দেব আবারও কি করে করতে হবে। এই নিয়ে মোট 3বার করতে হবে, তখনই উপযুক্ত স্ত্রী ফুল আসার সম্ভাবনা থাকবে। আর এই যে এই ফুলটা আমার কালমেঘ গাছের, কালমেঘ পাতার তো গুণের শেষ নেই, অসম্ভব ভালো। তো আমি এটা বাড়িতেই বসিয়েছি, খুব ছোট্ট একটা, এইটুকুনি একটা চারা ছিল এটা। আর এই চারাটা এখন কি বিশাল হয়েছে, দানাও হয়েছে। আর এই যে দেখুন, আমার মূলো শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। ওর ওপরে শিশিরগুলোকে হাত দিলে কি ভালো লাগছে। সকালবেলা এই ধরনের প্রকৃতির কোলে থাকা জিনিসগুলোর কাছে ছুঁয়ে দেখতে এত ভালো লাগে, সে কল্পনায় প্রকাশ করা যায় না। আমি এদের গাছগুলোর গোড়াগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, বড্ড মাটিটা শক্ত হয়ে গেছে। সব সময় তো সময় পাওয়া হয়ে ওঠে না, আর সময় পেলেও আমি একটু অলস প্রকৃতির, তাই এগুলো করতে ভাল লাগে না। যখন ইচ্ছা হয় তখন একটু খুঁড়ে দিই, এই আর কি। যাই হোক, অনেকক্ষণ গল্প হলো, এবার রান্না করে নেওয়া যাক। আমি আজ বানিয়েছিলাম বড়ি ভর্তা রেসিপি। এটা পুরনো একটা রেসিপি, কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই আমি বানিয়েছি। আমি এর জন্য নিয়েছি বড়ি, কুমড়োর ডালের বড়ি, আর নিয়েছি সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর কয়েকটা চিংড়ি মাছ। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে আমি এই বড়িগুলোকে বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ধরে বেশ লাল লাল করে ভেজে নেব। একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, বেশ এমন করে ভাজতে হবে যেন ভিতর পর্যন্ত বেশ সুন্দর ভাজা হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই শুকনো লঙ্কাগুলোকে আমি বেশ সুন্দর করে ভেজে নেব।
এই ধরনের রেসিপিগুলো খুব পুরনো দিনের মা ঠাকুমাদের কাছ থেকে শেখা। আমার ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা। ঠাকুমা দেখলাম বড়ি বানানো হলে প্রথমেই অনেকে আমরা চাই যে মাছের ঝোল করে খাবো কি তরকারি করে খাবো, কিন্তু ঠাকুমা দেখতাম বড়ি হলেই একটা আলু ভাতে দিয়ে দিত, একটু গোটা কয়েক চিংড়ি মাছ হলে হতো, না হলে না হতো, উনি দেখতাম ভর্তা বানিয়ে খাওয়ার চেষ্টা করতো এবং আমাদেরকেও খাওয়াতো। ঠাকুমা আজ নেই, কিন্তু ওনার বানানো এই রেসিপিগুলো আমাদের কাছে চিরদিন স্মৃতি হয়ে বেঁচে থাকবে। ওই শুকনো লঙ্কাগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার ওই চিংড়ি মাছগুলোকে আমি এবার সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ যে দিতেই হবে এরম কোনো ব্যাপার নেই, এটা আমার ছিল বলে দিয়েছি, আর ঠাকুমা দিত তখন, তাই জন্য আমার ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো, তাই আমিও দেওয়ার চেষ্টা করি। এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি উঠিয়ে নেব। এবার যে কাজটা করতে হবে, প্রথমে ওই যে ভেজে নেওয়া শুকনো লঙ্কাটা আর লবণটা বেশ সুন্দর করে মলে নিতে হবে। এমনভাবে মলতে হবে যেন শুকনো লঙ্কা একটুও গোটা গোটা না থাকে। আমার আলুটা এতটাই গরম যে ওটাকে আমি এখন হাত দিয়ে করতে পারছি না, একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেখা যাবে। এই যে দেখুন, খুব সুন্দর করে মলে নিতে হবে এই শুকনো লঙ্কা আর লবণটা, এমন সুন্দর করে মলতে হবে যেন এই ভর্তার স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায়। কোনো ভর্তা মাখা বানাতে গেলে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর এই যে লবণের মিশ্রণটা যত সুন্দর করে আপনি মাখবেন তত সুন্দর ভর্তার স্বাদ বাড়বে। এই যে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই বড়িগুলো বেশ সুন্দর করে মিশিয়ে নেব, আর তারপরে ওই চিংড়ি মাছগুলো আর আলুগুলোও একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই ভর্তা। আমি কিন্তু এই ভর্তাটা মাখানোর সময় সর্ষের তেল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি বলে আমি একটু বলে দিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেল এই ভর্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম ভাতের সাথে এই ধরনের ঝাল ঝাল টেস্টি টেস্টি একটা ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার। আমরা সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এটা ছিল রাত্রের চিকেন আর সকালের বানানোর সবজি, আর আপনাদের সাথে শেয়ার করা সেই বড়ি ভর্তা দিয়ে।